এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। জি, প্রথমে নামটা একটু বলেন আপনার। আমার নাম মোহাম্মদ সিদ্দিক। বয়স কত ভাই? 22 বছর। জন্ম জেলা কোথায়? ভোলা থেকে। আপনি থাকেন কি ভোলাতেই নাকি? না, কেরানীগঞ্জ থাকেন। বলেন কি গল্প আপনার, ছোটবেলা থেকে একেবারে একটু ছোট করে শুনি। ছোটবেলা থেকে হ্যাঁ, আমরা ছোটবেলায় যখন আমার ভাই, আমি আর কি মেজো, ঠিক আছে, আমরা দুই ভাই জন্মেছিলাম, ঠিক আছে। পরে আমার বাবা এই কারণে এমনি সংসার চালাইতে পারে না, অনেক কষ্ট। তারপরে আমার সাথে যেটা হয় ওটাকে আর কি আমার বাবার বড় ভাই আছে না, তার কাছে মানে পালতে দিয়ে দেয়। আপনাকে? না, আমাকে না, তাহলে আমরা ওই ভাইকে। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা তখন এই 3 ভাই ছিলাম। যে ভাইকে পালতে দেয় উনি বড় ছিল? জি না, উনি ছিল আর কি আমার যমজ। আপনার যমজ? আমি আর উনি যমজ। আপনাকে রেখে ওকে দিয়ে দেয়? ওকে দিয়ে দেওয়ার পরে 7 মাস বয়সে গেলে উনি মারা যায়। মারা যাওয়ার পরে পরে আমি বড় হওয়ার পরে পড়াশোনা করতে দেয়। মানে আমি পড়াশোনার মেধা ভালো ছিল। তারপর পড়াশোনা করতে দেয় প্রাইভেটের জন্য। আমার বাবার সময় টাকা রিক্সা চালায়। প্রাইভেটের জন্য মানে মাস্টারকে টাকা দেয়। আমরা কি করতাম, আমরা 2 ভাই মিলে, তারপর আমার ভাই 8টা হয়, তখন আমরা 3 ভাই। তখন আমরা স্কুলে প্রাইভেট পড়তে যাই। প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রাইভেট পড়তে যাই না, মার্বেল খেলি, ঠিক আছে। এই জন্য আমার বাবার কানে গেছে যে আমি এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে টিউশনের টাকা দিয়েছি, আর তুমি খেলতে মার্বেল খেলো দেয়। পরে আর ওখান থেকে আর পড়াশোনা হয় নাই। পরে কাজে লাগা দেয়। কাজে লাগা দেওয়ার পরে কাজ করতে থাকি গ্রামে। কাজ করার পরে ওখান থেকে আমি কাজ সহ্য হইতেছে না, পরে আমার দিয়ে দেয় টেলার্সের দোকানে কাজ শিখতে। ওখানেও শিখতে পারি না। পরে আমারে পাঠায় দেয় মানে আমাদের এলাকায় চরপেশন, যেখানে মানে একটু টাউন এলাকা, তারপর পৌরসভার ওখানে পাঠায় দেয়। পরে এখানে বেকারিতে কাজে ঢুকাই দেয়। পরে ওখানে কাজ করতে থাকি। কাজ করার পরে যখন 2014 সাল আসে, 14 সালে এসে আমার বাবা ঢাকা নিয়ে আসে। ঢাকা নিয়ে মিরপুরে একটা হোটেলে কাজে লাগাই দেয়, মানে খাবার হোটেল। ওখান থেকে পরে ওখানে আমার ডিউটি বেশি, স্যালারি কম। ওখান থেকে আমি নিয়ে পরে রেস্টুরেন্টে ঢুকি। পরে ওখানে ডিউটি কম, 8 ঘন্টা ডিউটি, খাইলেও মজা পেয়েছি। পরে ওখানে চলে যাওয়ার পরে এখন যে সারা জীবন কি হোটেলে থাকবো। পরে আমার আম্মু আমার মামার সাথে, আমার মামা থাকে কেরানীগঞ্জ, ওইখানে তার সাথে কথা বলে সে আবার ক্রেন চালায়। ক্রেনে দিয়ে দেওয়ার পরে ওখানে। আপনার বয়স কত তখন যখন ক্রেনে দেয় আপনাকে? তখন আমার বয়স প্রায় 18 বছর। আচ্ছা। লেখাপড়া করেন নাই? না, লেখাপড়া আর করিনি। লেখাপড়া বন্ধু শেষ, নষ্ট হয়ে যায়। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? ক্লাস 3 পর্যন্ত পড়ছি। ওকে। তারপর আপনার এই কেরানে চলে যায় 2 বছর। 2 বছরের পরে মানে পরে মামা এই কাজটা শিখে না, গাড়ি ধরতে দেয় না। এই জন্য তার সাথে রাগ করে আমি চলে যাই আর কি। মানে যে কেরানগুলো করে ওগুলো দিয়ে সিট তোলে। পরে আমি সিট কয়েলের কাজে লেগে যাওয়ার পরে আপনার ওখান থেকে আসি যাই। তারপরে একটা মেরে ভালো লাগে, মানে যে নিয়ে আমার ওয়াইফ ছিল তার কথা বলছি না, তার আগেও। ওই অনেক মেয়েটা ফলো করার পরে কোনো পাত্তা দিতেছে না। পরে একদিন টিউশনি করে মেয়েটা, পরে তার পেছন মানে যে বাসায় টিউশনি করে ওই বাসায় উঠতেছি। ওঠার পরে কজন মহিলা নিয়ে আমার জড়ো করে ফেলেছে, ঠিক আছে। পরে মহিলারা আমার জিজ্ঞেস করছে যে তুমি কি করো, কোথায় বাড়িঘর জিজ্ঞেসে, ঠিক আছে। পরে তুমি আমার পিছন আসো কেন, ঠিক আছে। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে গার্জিয়ান পাঠাও, ঠিক আছে। পরে আমি এই কথা শুনি, আমি ওখানে আমার এক ভাবি ছিল, মানে আপন ভাবি না, তার সাথে মানে ওই তার বাসায় খাইতাম আর কি, এরকম। পরে তা করে পাঠাই, হাতে টাকা দিয়ে পাঠাই। পরে দেখে টাকা দিয়ে আসে। টাকা দেওয়ার পরে বলে যে ওর বড় বোন আছে, ওখানে দিয়ে তো আর ওকে দেওয়া যাবে না। পরে ওরা আসার পরে ওরে আসার দাওয়াত করে দেয়, আপনারাও যাই না ওদের বাসায়। তো ওরা আসে না। আমি আবার বাড়ি চলে যাই।
ওই সময় আমার শরীরে পক্স না কি ওগুলো বলে ওগুলো উঠছে। পরে আমি বাড়ি চলে যাই, বাড়ি থেকে আসার পরে ওই আবার ওদের নাম্বার নিয়ে আসে। পরে ওর বড় বোনের আমি ফোন দিই, ফোন দিয়ে আমার পরিচয় দিই, মনে দিয়ে আমি লোক পাঠাইছি আপনাদের বাসায়। পরে সে আমার সাথে কথা বলে। আচ্ছা, সে আমার সাথে কথা বলতে বলতে পরে তাদের বাসায় তখন যাই না, তার সাথে কথা বলি, তার বড় বোনের সাথে মানে কথা বলি। পরে কথাবার্তা বলি, বলে মানে অনেক টাকা খরচ করছি ওদের পিছনে, অনেক টাকা ভাঙছি। আমি বাড়িতে টাকা দিইনি, যত টাকা কামাইছি বাড়িতে টাকা পয়সা দিইনি, ওদের পিছনে ভাঙছি। মানে যা যা লাগবে ইত্যাদি সব, মানে ফুচকা চটপড়ি কিংবা ওদের খাওয়াই আবার বাড়িতে পার্সেল করে পাঠাই দিতাম। পাঠানোর পরে হঠাৎ করে মেয়েটা আমার সাথে মানে কীরকম করতেছে, ঠিক আছে। পরে আমি আবার আমার এক বন্ধুদের নাম্বার দিয়ে দিই। ওর নাম্বার দেওয়ার পরে আমার বন্ধু পরীক্ষা করে ওকে দিয়ে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বলে আপনি কি মেরিট? বলে যে কণ্ঠ শুনে বোঝেন না, রিলেশন করেন? না করবেন, ভালো লাগলে করুম, ঠিক আছে। পরে আমার এক মামা ছিল সমবয়সী, সে আবার এই সমস্ত সব কাহিনী জানে। আচ্ছা, পরে তাকে নিয়ে যাই। পরে বললাম যে মানে আমাদের সাথে মিট করাবে ওর বড় বোন আর মানে আমার মামা। হ্যাঁ, পরে আমি ওখানে আর মিট হয় না। পরে আমি মামারা বলি যেমন এমন আমার বন্ধুরা নাম্বার দিয়েছি, ও ভালো সাজে, যে ওই ভালো মেয়ে কোনো ছেলের সাথে কথা বলে না। ওর প্রমাণটা পাই যেমন আসল রূপটা কদিন পরে দেখতে পারবো। মামা আবার বলে দিছে ওরে যে এমন এমন তুমি যে ছেলের সাথে কথা বলো ওটা কিন্তু কোনো ছেলে না, তোমার পিছনে সিদ্দিক লাগাই দিছে। পরে ওখান থেকে ওই পরে আমার বন্ধুরা ফোন দিয়ে বলে যে আপনি আপনার লেগে ফোন দেন, আপনি অন্যর কথা চলতেছেন, আপনারা কখনো আমার নাম্বারে ফোন দিবেন না। পরে কদিন পরে মামায় ফোন দিয়ে বলে যে এই তুমি কি সিদ্দিকের সাথে সম্পর্ক করতে চাও না, ঠিক আছে। পরে বলে না, এর সাথে আমার ম্যাচিং হয় না। আচ্ছা, ওইখান থেকে আমি বললাম যে এই কথা বলে মানে আমার মনে অনেক কষ্ট পাই, যে তার লেগে এত করলাম, এত টাকা পয়সা ভাঙলাম, বাড়ির টাকা দিলাম না, হ্যাঁ, বাড়িতে আরও দরকার করলাম, ঠিক আছে। সেই কথা বলে তো আমিও মনে জিদ নিছি, ঠিক আছে। ওই যদি সম্পর্ক না করতে চাই তো আমিও পারবো না কেন, ঠিক আছে। আমি জিদ নিয়ে কাটিয়ে পড়ি, কিন্তু ওর বড় বোনের সাথে আমার সাথে এখনও কথা হয়, ঠিক আছে। মানে আমি আগে বলে দিয়েছি যে আপনার বোনের সাথে আমার সাথে বিয়ে হয় আর না হয়, ঠিক আছে, কোনোদিন সম্পর্ক ভাঙবো না, আপনি আমার বড় বোনের মতো থাকবেন, ঠিক আছে। পরে যা কোটায় গেল। পরে 2020 সালে এসে 20 সালের শেষ দিয়ে আর কি আমরা একসাথে কাজ করি। আমি আর আমার মানে আমরা গ্রুপে যারা কাজ করি না, ওর সাথে কাজ করতে করতে যাই। করোনার পরে আমার সাথে মানে আমাদের সাথে কাজ করে একটা মামা আছে, তাকে বাড়ির পাশে মানে আমার ওয়াইফরা থাকতো আর কি। হ্যাঁ, তখন সে কথা বলে আমার একটা মেয়ে আছে, মেয়েটা কালো, আমি ফোনে কথা কইতেছি, তখন আমি আবার ভিতরে শুনতেছি সব কি বলে। হ্যাঁ, আমার শুনেই বলতেছে আর কি। পরে আমি বলতেছি যে মামার একদিন নিয়ে আসো, ফুচকা খেতে যাবো, লাগলে বিলে আমি দেবো। পরে কবে আমার লোক তো আহে না। পরে আহে না মানে পরে এমন কথা বলতেছে, উনি বলতেছে যে আপনি আমার ফোন দেন কেন? আপনার কি ক্ষতি করছি আমি? না, কোনো ক্ষতি করেন, আপনি আমার ফোন দেবেন, এটা আমি শুনছি। শুনে নাম্বারটা থেকে আমি 1 ঘন্টা পরে কাজের শেষে 1 ঘন্টা পরে মামা মোবাইলটা দাও তো, আমি একটু বাড়িতে কথা, আমার ফোনে ব্যালেন্স নেই, তো আমি নাম্বারটা চুরি করি, ঠিক আছে। নাম্বারটা ফোন থেকে চুরি করে নিয়ে পরে ফোন দেওয়ার পরে মেয়েটা আমার সাথে কথা বলে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প।
জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর কথা বলার পর কয়েকদিন পরে আমি আবার গ্রুপের ভিতরে বলে দিই যে এমন এমন এই আলিম আম্মা যে মেয়ের সাথে কথা বলতো, ওই মেয়ের নাম্বারটা আমি নিয়ে নিয়েছি, মেয়ের আমি পটাই ফেলছি। আমি এখনো ওকে দেখিও নাই, মেয়েটাকে এখন দেখিও নাই, কিন্তু যেখানে কাজ করি পাশাপাশি। হ্যাঁ, পরে এখন ওই বিশ্বাস করে না, আমি যে এই কাজ করছি ওই বিশ্বাস করে না। পরে ওই তো অস্বীকার যায়। পরে সবাই মিলে মানে গ্রুপে যে কজন আছে 12-13 জন লোক আছে, সবাই মিলেই করছে যদি এই লাঞ্চের আগে তুমি ছবি তুলে দেওয়াইতে পারো কিংবা সরাসরি দেখাইতে পারো, তাহলে বিশ্বাস করুন আমরা। ঠিক আছে, কারণ ওই হঠাৎ করে বলে দেয় যদি তুই ছবি আনতে পারো তাহলে আমি 500 টাকা দিয়ে দিব। 500 টাকা তুই কত দিবি? আমি 1000 টাকা বাই করে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমার সময় অ্যান্ড্রয়েড সেট আসলো বাসায়, আমি তো কাজের সেট নিয়ে আইতাম না। ঠিক আছে, বাটাম সেট ছিল, পরে অ্যান্ড্রয়েড সেট দিয়ে যে যা এটা নিয়ে তুই ছবি তুলে নিয়ে। আমি আবার ফোন দিছি ওনাকে, আর যেই কোনো মুহূর্তে তুমি আমার লাঞ্চের পরে আমার সাথে দেখা করবা, ঠিক আছে, দরকার আছে। পরে আমি আবার ছবিটা তুলে নিয়ে যাই লাঞ্চের টাইমে। নিয়ে যাওয়ার পরে সে আর 500 টাকা মারি। তো সে আমার পরে এটার পরে তার পরের দিন সকালবেলা বলছে যে এই মেয়ে ভালো না, এই মেয়ের সাথে কিন্তু এই রেডিও ঘটনা ঘটছে। আমি বিশ্বাস করতাম না। এই মেয়ের বিয়েটা এডিট করেছে। তারপরে মনে করেন যে এই আমরা মানে ওদের বাসায় যাই। ঠিক আছে, যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন, ঠিক আছে, 3 দিনের দিন ছোটো ভাই আছে আমাদের, মানে আটকে দেয়, বাইরে থেকে সিট কিনে লাগাই দেওয়ার পরে লোকজন মানে ওর নানিরা ডাকে নিয়ে আসে। আচ্ছা, নানিরা ডাকে নিয়ে আসার পরে ওর নানি ভিতরে ঢোকে, তুই এই বাসায় আইসস কা? আমি কিছু নানি যা হয়েছে, ঠিক আছে, লোকজন জানা যায় নিলে মান সম্মানের ব্যাপার আছে, আপনি আমাদের বিয়ে দিয়ে দেন। বিয়ে এত সহজে? হ্যাঁ, রাখ। পরে ওর ফুফাতো ভাই মুফাতো ভাই সবাই মানে জড়াইলো আর কি। আমি কিছু জানাজানি করেন না যে আপনার নাতিনের সমস্যা হইব, ওরে ভবিষ্যতে মানুষের খোটা দিব, আমি পুরুষ মানুষ, আমার কিছু হবে না। হ্যাঁ, এই জিনিসটা সরাই না, চুপে চাপে বিয়ে দিয়ে দেন। ঠিক আছে, তোর দেশে বাচ্চা কাচ্চা বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, এটির খবর না নিয়ে বিয়ে দিয়ে কিভাবে? না আমরা জানি। আমি কি তাহলে ফোন দিয়ে খবর জানেন তো, আমার আম্মুর নাম্বার দিয়ে দিছি। ঠিক আছে, সবাই আনছে, আর ফুফু মামা আত্মীয় স্বজন যত আছে ইত্যাদি সবাই আনছে। আপনার না, ওর সবাই আনার পরে আপনার কে কে ছিল ওইখানে? আমার ওখানে কেউ ছিল না তখন, এখন কেউ আসে না, সবাই কাজে কামে ব্যস্ত। আমার বাবারে ফোন দিতে বলে, আমি আবার আমার এই অ্যান্ড্রয়েড সেটের নাম্বার দিয়ে দিই। আমি চাই যে আমার বাবা এখানে না আসুক। ওই সময় আমার বাবা মানে সিএনজি চালাই তো, লাইসেন্সের মেয়াদ শেষ, ঢাকায় এসে লাইসেন্স করতে আমার রুমেই ঘুমায়। পরে আমি ওই নাম্বারটা নিয়ে রাত বেড়া দিন বেড়া কথা বলি। পরে আমার বাবা মানে জিনিসটা ফলো করে আমার জেটিরে ফোন দেয় যে এমন সেদিকে বাবারটা ভালো না, ঠিক আছে, অলরেডি একটা মেয়ে দেখেন। আমি তখন শুনি, আমি বাইরে শুনতেছি, ফোনে কথা বলতেছে যে, ঠিক আছে, ওর জন্য একটা মেয়ে দেখেন, রাস্তায় কোন বাদামে বুদামে মেয়ে ধরে নিয়ে আইবো, ঠিক আছে, সারা জীবন ভুগবো এটা নিয়ে। পরে কইতে না কইতে মনে করেন যে এর পরের দিনে, এর 2 দিন পরে এই ঘটনা ঘটে যায়। ঘটে যাওয়ার পরে আমি পরে ওরা সবাই নিয়ে আসে, আর আমার বাবার নাম্বার চাই, আমি বাবার নাম্বার দিই না, কারণ তারা আনলে মান সম্মানের ব্যাপার আছে। হ্যাঁ, মুখ দেখাইতে পারবো না সে, এই জন্য আমার বাবার নাম্বার চাইলে আমি কী করি, আমার ওই অ্যান্ড্রয়েড সেট তো বাসায় রুমে তালা মারা, ওই নাম্বার দিয়ে দিই। দিয়ে ধরো ফোন দেয়, ফোন তো কেউ ধরে না। আর আমার আম্মুর নাম্বার দিয়ে দেয়, আমার আম্মুরে বলে এই ঘটনা বিস্তারিত বলে। আমার আম্মু জবাব দেখি যে আমার ছেলেরা কি দোষ, আপনার মেয়ে সাহস না দেখি আমার ছেলেটা কি যাইতে পারছে? ওই জীবনে যাইতে পারবো? পরে বলার পরে তখন কী করবো, আপনারা আসেন, আইসা গার্জিয়ান হিসাবে থাকেন, বিয়ে দিয়ে দেবো। আমরা আসতে দেরি হইব, আমরা এখানের পথ না বরিশাল, এখান থেকে আসতে অনেক 2-3 দিন লেট হবে। হ্যাঁ, আপনারা কি দায়িত্ব নিয়ে বিয়ে দিয়ে দেন, আমরা মেনে নেব। তারা রাজি হয় না, রাতে 10টা পর্যন্ত অপেক্ষা করছে। আমি তো আমার কাজের সাইডে ফোন দিতেছি, আমার কাজের সাইডে আবার এক মামা আছে। মানে ওখানে সবাই আমার বাগনা বলে ডাকে, কারণ মামা আমার পরিচিত তো, সবাই বাগনা বলে ডাকে। পরে সে যায়, আমার বড় ভাই আমার সাথে ওই সময় কাজ করে, আমি আমার বড় ভাই দেশের থেকে এখানে আনছি কাজ করার জন্য। পরে আমার বড় ভাই, পরে আমাদের গ্রুপের মানুষ আসলে সবাই গেছে, 12-15 জন মানুষ হবে।
সবাই গেছে। পরে ওখানে আমাদের বিয়ে হয়ে যায়। মানে মাঝের হুমকি দামকি দিতেছে আমার, আমি তো আগেই বলছি যে না আমি বিয়ে করব। পরে হুমকি দামকি দিতেছে আমারে। পরে সবাই গেছে, যাওয়ার পরে বিয়ে শাদী হয়। হওয়ার পরে হালকা পাতলা খানা খুনা দেওয়ার পরে মনে করেন আমারে ওদের সাথে পাঠায় দেয়। এরপরে আমি চলে যাই। তারপরের দিন আমি একটা সপ্তাহ পাইছি 1200 টাকার সময়, কাজ কাম ভালো ছিল না। কিসে কাজ করেন এই সময়? প্লেন সিটের কাজ করি, আচ্ছা। এখনও সেটাই করি। হ্যাঁ, প্লেন সিট বলতে? প্লেন সিটে ওই যে টিন বানায় না, ও আচ্ছা আচ্ছা। এগুলা। পরে সপ্তাহ পাইছি 1200 টাকা, 1400 টাকা পাইছিলাম সপ্তাহ। পরে 1200 টাকা দিয়ে একটা নাকফুল কিনে আমি ওদের বাসায় গেছি। আর হাতে করে কিছু নিয়ে যেতে পারি নাই, অবস্থা খারাপ, সময় খারাপ, এই জন্য নিয়ে যেতে পারি না। পরে নাকফুল নিয়ে ওই ওর আম্মু ছিল না সময়, ওর আম্মু ছিল বাইরে, ঠিক আছে, ওই ওর নানির কাছে আর ওর খালার কাছে থাকে। তখন পরে যায় নাকফুল টাকফুল দিয়ে আমি চলে আসি। চলে আসার পরে আমার ঘর দেখতে বলে, আমি একটা ঘর দেখি। পরে আমার এমন বাজে বলে যে ঘর বড় দেখে ওর খালাই বলে আর কি, মানে ঘর বড় দেখে লইও, ঠিক আছে, কি লইয়া বলছিল বুঝ জানিও, মানে আমার ঘরের জিনিসপত্র দিয়ে বেরিয়ে বলাইব। পরে আমি বড় দিকে রুম নিছি। নেওয়ার পরে আমি আমার ওয়াইফকে রুমে নিয়ে গেছি। ওই সময় আমার ভাবিকে দেশে পাঠায় দেয়, ঠিক আছে, খাইতে তো কষ্ট হয় না, আমি তাকে নিয়ে আসি। আর কিছু হান্ডি পাতিলে আমার বাইরের যেগুলো রয়ে গেছে সেগুলো দিয়ে রান্না বান্না করে খাইতেছি, আমি কিছু কিনি নাই। আর ফ্লোরে ঘুমাইতেছি। এখন আমার শাশুড়ি বাইরের থেকে আসে নাই। পরে আমি এইভাবে চলতেছে। এখন বাইরের থেকে আমার শাশুড়ি আইছে, বিয়ের কত 1 মাসও না 15 দিন পর আসছিল। আসার পরে আমাদের এই মানে অনুষ্ঠান বলতে ঘরে ঘরে আর কি, ঘরে গায়ে হলুদ করে রুমের ভিতরেই। তারপরে আমি আবার ওই লাকিজ মাইক্সলি আমার বউরে নিয়ে আমি বলতেছি যে কিসের অনুষ্ঠান মানে এগুলো মাথায় ছিল না। আমি লাকিজ নিয়ে আমার বউর জামা কাপড় গুছাই নাও, চলে যাবো। তখন আমার খালা শাশুড়ি বলে যে ওরা যে নিয়ে যাস, যা কয়ে আমার কথা শোন, জিতবি ঠকবি না। আমি তার কথায় আর ওরা আনি না। পরে আমার এখানে থাকে, আমি নিয়ে আসি ওরে, মানে 1 কাপড়ি নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে থাকে। মানে আমার বড় ভাই আছে, তারপর আমার একটা মেয়ে মনাইছে। তা করে খাওয়া হোটেলে তো আর খাওয়ানো সম্ভব না। পরে এখানে রান্না বান্না করে খাওয়াইতেছে। পরে আমার শাশুড়ি এসে গায়ে হলুদ মালুদ করছে, করার পরে আমার ভাই দেশে চলে যাব, ঠিক আছে, দেশে চলে যাব। সে দেশে চলে গেছে। অনুষ্ঠান করার আগে আমার ঘরে একটা খাট দিছে, একটা পাটেক্সের খাট দিছে, আর একটা সুকেস দিছে আমার শাশুড়ি বাইরের থেকে আয়া, ঠিক আছে, এতটুকু। তারপরে আমি নিয়ে আসি। নিয়ে আসার পরে এভাবে সংগ্রহ করতে কদিন পরে একটা মানে 24 ইঞ্চি টিভি কিনে দিছে। কিনে দেওয়ার পরে এইভাবে চলতে থাকি। এখন জ্বরগাও লাগতেছে এর ভিতরে, জ্বরগা লাগতেছে। মানে আস্তে কথা বলে না, জোরে চিল্লায় কথা বলে, ঠিক আছে। বাড়িয়ালির সাথে জ্বরগা লাগে। বাড়িয়ালিরে বলে যে আমরা মানে চুলালিয়ে জ্বরগা লাগে আর কি। তার বাড়িতে আমরা ভাড়া থাকি, যদি আমাকে বাড়ি করে যেমন কিছু করার আছে তার সাথে তার ঝগড়া করা যাবে না। আমি এগুলো বুঝাই, বুঝে না, চিল্লাই ফেলে ওটা। মানে ভালো কথা বললেও চিল্লাই ওঠে, খারাপ কথা বললেও চিল্লাই ওঠে, ঠিক আছে। চিল্লানির কারণে পরে আমি আবার মারার পরে এই রাতে 12টা বাজে ঘরে থেকে বাইরে যায়। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা FM এর আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প,
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর বাইরে রিক্সা নিয়ে এসে পড়ছে, আমি আবার আরেক রিক্সা নিয়ে পাশাপাশি আছি, কারণ ঢাকা শহরের ব্যাপার। হ্যাঁ, মেয়ে মানুষ একা যাইব, কেতে কি হয়ে যায়, পরে আমি আবার পাশাপাশি রিক্সা নিয়ে গেছি। যাওয়ার পরে ওদের বাড়িতে নেমে রিক্সা, ওর রিক্সাওয়ালা ভাড়া আর আমার রিক্সা ভাড়া দিয়া, ঠিক আছে, আমি এসে পড়ছি। চাই রয়েছে আমার দিকে, আমি ভাবছি যে আমি ও নিয়ে আমু ওখান থেকে। ওরা গেছে, যাওয়ার পরে ওর মায়ে আমার ফোন দিছে। ফোন দিয়া বলে, আমি ফোন দিছি, ফোন দিয়া বলি যে রুবিনা কোথায়? রুবিনার দিয়ে তোমার কি দরকার? আমার বউরে কি আমার দরকার হবে না? ঠিক আছে, রুবিনা গেছে গেলে তুমি জানো না? আমার শাসাই দিয়েছে। আপনি মেয়ের আপনি জিজ্ঞেস করেন নাকি অত শুনছি, তুমি বলো। হ্যাঁ, পরে এমন এমন দরকার লাগছে, তুমি আরে তালা মারছো কি লিগা? তালা মারছি ওই জিত করে ঘরতে যাইবে গেছেন, আমি তালা মেরা দিয়ে আমি বাইরে খাড়া রয়েছি, ঠিক আছে, যে রাগ বাংলে আমি আবার ভিতরে ঢুকুম। কারণ না, তোমার তালা মারা অপরাধ হয়েছে, তুমি তালা মারলা কা? পরে যাক, এগুলো গেল। পরে আমি বলছি ওরা পাঠাই দেন, তুমি এসে নিয়ে যাও। পরে আমি যাই নিয়ে আহি, ঠিক আছে। সালাম টালাম দিয়ে পরে আর জরকাদারি করো না, এইভাবে হয়ে যায়। পরে আবার আনি, আবার কদিন পর আবার চলে যায়। মানে ওর বাড়ির থেকে আমি কোনো সাপোর্ট পাইতেছি না, যে ওরে রাগানি দিয়ে আমার শাসন করে এরা। ও যদি বল যে ভালোভাবে জামাইলে আমার বাড়িতে আইলে আবি, নইলে তুই এবার যাইতে পারবি না। এই কথাটা বললে কিন্তু কুই আর ওখান থেকে উস্কানিটা পায় না, আর উস্কানি দেয় আর আমার লেগে শাসন করে, ঠিক আছে। আবার কয়দিন পরে ওই আমার সাথে রিলেশন করার আগে বলে, অনেক আগের থেকে এক ছেলের সাথে রিলেশন করতো, ঠিক আছে। আমার সামনে বৈশা তারা ফোন দিয়ে তার সাথে কথা বলে। তখন আমি বলছি যে অর্ণানির বলছি, ওই অন্য ছেলের সাথে কথা বললো কেন? ঠিক আছে, তখন আমার ওয়াইফ বলে কি, তুই আমার ডিভোর্স দিয়ে দে। আমি বলছি আমি ডিভোর্স দেবো কেন? আমি কি ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করছি? পরে এইভাবে যায়। পরে ওর মায়ের মানে আমার শাসন করে, কোনো কিছু হলে আমার রাগানি দেয়, মানে আমার টাইট দেয় আর কি, ঠিক আছে। মেয়েরে কিছু বলে না, মেয়ের উস্কানি যায়। পরে এভাবে যায়। পরে 3 মাস পরে আমি রাগ করে এই চলে যাই, আমার গ্রামের বাড়ি চলে যাই রাগ করে। কারো কিছু না বলে আমি চলে যাই। টিভি দিয়েছিল, টিভিটা আমি বিক্রি করে দিছি। আর কিছু বিক্রি করে, মানে আমার হাতে টাকা পয়সা নাই। তারপরে আমি রুম ভাড়াও দিয়ে গেছি, ঠিক আছে। আমার ওরকম হলে আমি রুম ভাড়াটাও দিতাম না, আর ঘরে যা আসলে সব বেঁচে দিতাম। আমার কাছে টাকা নাই বেঁচে আমি টিভিটা বেচা তো এই আমার গ্রামের বাড়ি চলে যাই। চলে যাওয়ার পরে আমার তো বাড়ির থেকে বিয়ের সাথে ঠিক করছে। আমার অন্য জায়গায় বিয়ে করাইব গ্রামে। কারণ সব কিছু প্রস্তুতি করে রাখছে। আমি গেছি, যাওয়ার পরে মেয়েটা সব দেখছে, মেয়েলারাও আমার দেখতে আইছে। দেখার পর বিয়া শাদি পাকা 15 দিন পর বিয়া। 15 দিনের ভিতরে 1 সপ্তাহ পারাই গেছে, আর আছে 1 সপ্তাহ হাতে। কারণ আমি ওই মেয়ের নাম্বার নিয়ে মেয়ের সাথে কথা বলি, অনেক দূরে যাই দেখা করে আমি বলি যে আপনি সাথে আমার সাথে বিয়ে হয়েছে আপনি জানেন? হ্যাঁ আমি জানি তো। আপনি আমার সম্পর্কে জানেন? হ্যাঁ, আপনি ঢাকার একটা বিয়ে, আপনি দুর্ঘটনায় পরে একটা বিয়ে হয়েছে, ঠিক আছে। আর কিছু জানেন না? না, আপনি অনেক ভালো ছেলে। আমি ভালো ছেলে এটাই জানেন, ওই বিয়ে করানোর সময় সবাই তো বলে যে ভালো, খারাপ হলেও ভালো বলে, ঠিক আছে। আপনি জানেন আমার মুখের চেয়ে বেশি হাত চলে। এই কথা বলছে আমি বাড়িতে যাই, মানে ফ্যামিলির সাথে বলছে। এরপরের দিন আমাদের বাড়িতে ফোন আয়, মানে যে মেয়ের সাথে বিয়ে ঠিক করছে ওই মেয়ে হলো আমার ভাইয়ের শ্বশুর বাড়ির পাশাপাশি একবারে ঘরের সাথে ঘর। পরে আমি এই কথা বলার পরে পরের দিন ফোন আসে আমার তালে বাড়ি থেকে, যে বলে যে ওই মেয়ে তো পালাই গেছে অন্য ছেলের সাথে, ঠিক আছে। কারণ আমি তো মনে মনে অনেক খুশি হয়েছি, ঠিক আছে। আমি তো আরেকটা বিয়ে করতে চাই না, কারণ আমার বউ হয়েছে। আমি যেভাবে হোক রেখে আইছি যে আমি যদি ভালো হলে আমি আবার যাবো, আমার হলো নিউজ এটা। পরে আমি এই কথা শোনার পর খুশি হয়েছি। তারপরে আমার বাবা মাও খুশি হয়েছে, কারণ যে যদি বিয়ের পরে যাইতো, তারা তো জানে না যেন কীভাবে গেছে। এবার বিয়ের পরে যদি যেত তাহলে তো আমরা পালার বদনাম হয়েছে, এমনি তো বদনাম একটা হয়ে রয়েছে। পরে গেল, তখন তরমুজের সিজন, আমাদের সাথে তরমুজ চাষ করে।
তরমুজের কাজ উঠছে, ওঠার পরে আমারে আবার জাহাজে, আমার এলাকায় এক ভাই জাহাজে চাকরি করে, তার সাথে জাহাজে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে আমি আবার আমার ওয়াইফ ফোন দেয়, আমি এমনি কন্টিনিউ কথা চলতাম, আমার ওয়াইফের সঙ্গে কথা চলতো, ঠিক আছে। ফালাই আইছি, আমার শাশুড়ি বলছি যে ফালাই আইছি, তো জিদের মাথায় ফালাই আইছি, ঠিক আছে। আপনার মেয়েও ভালোভাবে চলে না, এই জন্য আমি জিদের মাথায় ফালাই চলে আসছি। হ্যাঁ, পরে কয় না, তোমার আর আশা লাগবো না, তুমি তোমার বাবা মার মতো বিয়ে করে বলো, আমার মেয়ের আমি অন্য জায়গায় বিয়ে দেবো, তোমার কিছুদিনের ভিতরে ডিভোর্স পেপার পাঠাই দেবো। হ্যাঁ, আমি বলছি না, এটা এটা কখনো করা যাবে না, আপনি এই কাজ করেন না। হ্যাঁ, তার আবার আমার শ্বশুর জেলে, তারও চলতে কষ্ট হয়েছে, বাইরের থেকে আসে, বেশি টাকা কামাইতে পারে নাই। হ্যাঁ, বেতনও কম, তাছাড়া ঋণ ছিল, ঋণ দিছে। পরে সরকার ধরলো যে মেয়ে রাখবো সাথে, মেয়ে শুধু কাজ করবো, কাজ করার পরে দুজনের সংসার চলবো ভালো। পরে আর আমারে কথা বলে না, আমার সাথে যা যা ভাষা ব্যবহার করে না, সে ভাষা ব্যবহার করে না। আমার খালা শাশুড়ি আমার বকা দিছিল, তারপরে আমিও বকা দিছি ফোনে, ঠিক আছে। আমার শাশুড়ি কোনো সময় বকা দিনি। হ্যাঁ, পরে বকা দেওয়ার পরে তুই আইস ঢাকা, আইলে তোরে দিকে এই সম্পর্কটা কি ঠিক আছে, মানে সম্পর্কটা কি আছে না শেষ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে? বর্তমান ডিভোর্স হয়ে গেছে। সে মানে আমার 2 মাস না 1.5 মাস হবে কাগজ পাঠাই দিয়েছে, মানে কাগজ কোর্টের মাধ্যমে যেটা পাঠাইছে ওটা আর কি এখনো হাতে পাই নাই। হ্যাঁ, আপনি গল্পটা কেন বললেন, মানে রেডিওতে গল্পটা বলার কারণটা কি? কারণ হচ্ছে যে আমি যে মানে নিজের লাইফ না খাড়া করে মেয়েদের পিছিয়ে ছুটছি, কিংবা যে ভুলটা করছি নাম্বার আরেকজনের কাছে নিয়ে, ঠিক আছে, এরকম যাতে কেউ না করে, ঠিক আছে। তারপরে আপনি কি পরবর্তীতে আর বিয়ে শাদী করছেন? জি না, আমি এখনো তার সাথে আমার কিছুদিন আগে ভিডিও কল দিছিল। কি চাই? কল দিছিল যে আমার জিজ্ঞেস কি করো, আমি কিছু রুমে আছি, কাজে জানাই, ঠিক আছে, এতটুকু বলে যে। সংসার কত বছরের? সংসার 2 বছর। 2 বছরের সংসার। জি। আপনি তাকে ভালোবাসেন, মিস করেন? হ্যাঁ, অবশ্যই। সে আপনাকে মিস করে, ভালোবাসে? সেটা তো আর যদি সে ভালোবাসে তাহলে তো আর ডিভোর্স হয়ে গেছে যেহেতু, সেহেতু আর ভালোবেসে মিস করে লাভটা কি? আপনি আবার বিয়ে করবেন তাকে? জি না, তাকে বিয়ে করবো কিভাবে? এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে গেছে আমার সামনে আশা ভরসা আছে যে আমি আরো নিজের পায়ে দাঁড়ায় তারপরে সিদ্ধান্ত নিব। ঠিক আছে। একটা হচ্ছে যে ভুল করাটা মানুষের জীবনের স্বভাব, মানুষ ভুল করে, হ্যাঁ, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে যদি সামনের দিকে আগায় তাহলে জীবনটা সুন্দর হয়। আপনার বয়স কত বললেন আপনি? 24। মাত্র 24। জীবনে এখনো অনেক লম্বা সময় পড়ে আছে। সুতরাং এই ঘটনা থেকে আপনি শিক্ষা নিয়ে যদি ভবিষ্যৎ সুন্দর করেন তাহলে তো হয়েই গেল। কিন্তু আপনি যদি ভুল বারবার করেন তাহলে কিন্তু এটা অপরাধ, এবং অপরাধের শাস্তি কিন্তু আল্লাহ দেয়, তাই না? সো আমরা যেন সবাই শিক্ষা নিই, এবং মোস্ট কমন গল্পটা কিন্তু এরকমই। দেখবেন আপনারা আমাদের জীবনে এই ছেলে মেয়েদের জটিলতা আসলে এই বয়সে সবচেয়ে বেশি হয় হচ্ছে সম্পর্ক কেন্দ্রিক, এবং সম্পর্কটা আসলে যতটা না বেশি ইমোশনাল হওয়া উচিত তার চাইতে অনেক বেশি হওয়া উচিত লজিক্যাল। কারণ এই একটা সম্পর্ক মানুষ শুধুমাত্র একটা সার্টেন পিরিয়ডের জন্য ক্যারি করে না, সারাটা জীবনের জন্য ক্যারি করে। এবং অবশ্যই বলতে হবে, যদি কপাল ভালো থাকে ইমোশনের জায়গাটা থেকে, ঠিক আছে, আপনি কারোর প্রতি প্রেমে পড়েছেন, ভালো লেগেছে, সেটা সারাটা জীবন আপনাকে একটা ভালো ফিট দিবে। কিন্তু বেশিরভাগ সময় রেজাল্ট নেগেটিভ হয়। এটা আমি আমার গল্প শোনার অভিজ্ঞতা থেকে বলতে পারি। যুক্তিতে যাওয়া উচিত সাংসারিক জীবনে, অবশ্যই যুক্তিতে যাওয়া উচিত। এবং বিয়েটা শুধুমাত্র দুজনের সিদ্ধান্ত না, এটা দুটো পরিবারের সিদ্ধান্ত। আমি সবসময় সেটা বলতে চাই এবং আমি সেটা বিশ্বাসও করি। অনেক ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি।